আলোচ্য বিষয় 2024 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 40 এবং এর জন্য তোমরা সময় পাবে 1 ঘন্টা 15 মিনিট। এর আগে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের সিলেবাসে এটা থাকছে, সেটা হচ্ছে গ্রহরূপের পৃথিবী, পৃথিবীর গতিসমূহ এবং তোমাদের যে সপ্তম চ্যাপ্টার ভারতের সম্পদ সেটা থাকছে। এছাড়াও তোমাদের মানচিত্র থাকবে, ভারতের সম্পদ, এগুলো কিন্তু পয়েন্টিং করতে হবে। তোমাদের এমসিকিউ থাকবে 7টা, 1 নম্বর প্রশ্ন থাকবে 8টা। এছাড়াও তোমাদের 2 নম্বরের প্রশ্ন 3টে এবং 3 নম্বর প্রশ্ন 3টে এবং 5 নম্বর প্রশ্ন 1টা থাকবে। প্রথম বিভাগে আমরা চলে আসছি, বিভাগ ক। বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। দেখো এগুলো কিন্তু এমসিকিউ প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। পৃথিবীর কেন্দ্র বহির্মুখী শক্তি সর্বাধিক হয় কোথায় হবে? উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। তারপর দেখো নিরক্ষরেখা থেকে মেরুর দিকে 111.3 কিলোমিটার অগ্রসর হলে নক্ষত্রের উন্নতিকোণ বৃদ্ধি পায়, এটা সঠিক উত্তর হবে 1 ডিগ্রি। চলে আসছি তারপর প্রশ্নে। অনুসুর অবস্থানে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে 14.70 কোটি কিলোমিটার, অর্থাৎ ডিটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে হচ্ছে মহাবিষুব হয়, এগুলোর মধ্যে মহাবিষুব কবে হয়? উত্তর হবে এ, 21শে মার্চ। তারপরে দেখো 1.5 পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র হলো কোনটা? উত্তর হবে সি, ফারাক্কা। 1.6 দেখো ভারতে প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটা? সেটা হচ্ছে সি, তারাপুর। চলে আসছি পরের প্রশ্ন 1.7 শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে কোথায়? কাবেরী নদীতে। 1.8 দেখো একটি পুনর্ভব সম্পদ হলো, উত্তর হচ্ছে বায়ু। চলে আসছি পরের বিভাগে, বিভাগ খ। 2.1 দেখো বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রতিটি প্রশ্নের মান কিন্তু আছে 1 করে। দেখে নাও প্রথম প্রশ্ন, বস্তুর ওজন সবসময় মেরু অঞ্চলে কম হয়, সত্য না মিথ্যা নির্বাচন করো। উত্তর হচ্ছে মিথ্যা। 2.1.2 পৃথিবীর আবর্তনের জন্য পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো, সত্য না মিথ্যা? উত্তর হচ্ছে সত্য। এবার দেখো 2.2 চলে যাচ্ছি, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 1 করে। 1 স্টেডিয়া ড্যাশ মিটারের সমান, উত্তর হচ্ছে 185 মিটারের সমান। 2.2 ড্যাশের সূত্র অনুসারে বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায়, উত্তর হচ্ছে ফেরেলের সূত্র অনুসারে বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায়। এবার একটি বাক্যে উত্তর দেওয়ার, প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 1 করে। আবর্তনের ফলে গতিশীল পদার্থের গতিবিক্ষেপ হয়, এই সূত্রটি কে আবিষ্কার করেন? উত্তর লিখবে 1835 সালে এই সূত্রটি কোরিওলিস আবিষ্কার করেছেন। 2.3.2 চলে আসছি, অ্যান্টার্কটিকা মহাদেশ কি ধরনের সম্পদ? উত্তর লিখবে আন্তর্জাতিক সম্পদ। 2.3.3 খনিজ তেলে কোন উপাদান বেশি পরিমাণে থাকে? উত্তর লিখবে হাইড্রোকার্বন। 2.3.4 পরিবেশের জন্য ক্ষতিকর নয় এরূপ জ্বালানিকে কি বলে? উত্তর লিখবে সবুজ জ্বালানি। এবার দেখো চলে আসছি বিভাগ গতে, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান কিন্তু আছে 2 করে। প্রথম প্রশ্ন দেখো পৃথিবীর গোলাকার আকৃতির একটি প্রমাণ দাও, অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে যেটা হচ্ছে জিপিএস এর 2টি ব্যবহার লেখো। তো প্রথম যে প্রশ্ন অর্থাৎ পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণ, তার উত্তরটা আগে দেখে নিই। যে কোনো একটি প্রমাণ দিতে বলেছে, তো চাক্ষুষ প্রমাণ সেটা এখানে লেখা আছে। দেখো সম্প্রতি বিভিন্ন মহাকাশচারী চন্দ্রে অবতরণকালে পৃথিবীর যে চিত্র গ্রহণ করেছেন তা হতে স্পষ্টই দেখা যায় যে পৃথিবীর আকৃতি গোলাকার। তাদের মতে পৃথিবী হতে চন্দ্রকে যেমন গোলাকার দেখা যায়, চন্দ্র হতে পৃথিবীকেও অবিকল সেরকম গোলাকার দেখায়, তবে কয়েক গুণ বড়। এটি পৃথিবীর গোলকত্ব সম্পর্কিত চাক্ষুষ প্রমাণ। এবার অথবা যেটা আছে জিপিএস এর 2টি ব্যবহার উল্লেখ করো, সেটার উত্তর এবার দেখে নেব। তো জিপিএস এর 2টি ব্যবহারে কি লিখবে? জিপিএস এর 2টি ব্যবহার, প্রথম পয়েন্ট দিবে অবস্থান নির্ণয়। জিপিএস এর সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান খুব নিখুঁতভাবে জানা যায়। 2 দিক নির্ণয়,
জিপিএস এর সাহায্যে জাহাজ, স্টিমার ও নৌকার নাবিকেরা সহজে দিক নির্ণয় করতে পারেন। চলে আসছি পরের প্রশ্ন 3.2 দেখো, 23শে সেপ্টেম্বর ও 22শে ডিসেম্বর তারিখে সূর্য কোথায় কোথায় লম্বভাবে কিরণ দেয়? অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে, রবি মার্ক কি? তো প্রথম যে প্রশ্নটা আছে তার উত্তরটা আমরা দেখে নেব। 22শে ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, আর 23শে সেপ্টেম্বর সম্পূর্ণ লম্বভাবে সূর্য নিরক্ষরেখার উপর কিরণ দেয়। এরপরে অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল রবি মার্ক কি, তার উত্তরটা আমরা দেখে নেব। উত্তর লিখবে, আকাশে যে পথ ধরে সূর্যের আপাত বার্ষিক গতি লক্ষ্য করা যায় তাকে রবি মার্ক বলে। এবার চলে আসি পরের প্রশ্ন 3.3, কোনো নিরপেক্ষ বস্তুর সম্পদ হয়ে ওঠার দুটি শর্ত উল্লেখ করো। অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে, সম্পদ কাকে বলে? তো প্রথম যে প্রশ্ন, কোনো নিরপেক্ষ বস্তুর সম্পদ হয়ে ওঠার দুটি শর্ত, সেটা আগে আমরা তার উত্তরটা দেখে নিই। কোনো নিরপেক্ষ বস্তু সামগ্রী তখনই সম্পদ হিসেবে বিবেচিত হবে যখন সেটি নিম্নলিখিত শর্তগুলি পূরণ করবে। প্রথম পয়েন্ট, নিরপেক্ষ সামগ্রীটির কার্যকারিতা থাকবে। তারপরে বি, নিরপেক্ষ সামগ্রীটির উপযোগিতা বা অভাব মোচনের ক্ষমতা থাকবে। সি, সামগ্রী বা বস্তুটি সর্বত্র গ্রহণযোগ্য হবে। এবার অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল সম্পদ কাকে বলে, তার উত্তরটা আমরা দেখে নিই। এখানে যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে সম্পদ সংরক্ষণ জরুরি কেন আলোচনা করো। ঠিক আছে, এখানে সম্পদ কাকে বলে এটাও আসতে পারে, বা আমি এখানে যে উত্তরটা করেছি সেটা প্রশ্নটা এখানে ভুল আছে, প্রশ্নটা হবে সম্পদ সংরক্ষণ জরুরি কেন সেটি আলোচনা করো। তো তার উত্তর তোমরা লিখবে, সম্পদের যোগান অব্যাহত রাখা, সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি করা, জীব বৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, পুনর্ভব সম্পদের সুষ্ঠু ব্যবহার, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব ইত্যাদি কারণগুলির জন্যই সম্পদ সংরক্ষণ একান্ত জরুরি। এবার চলে আসছি বিভাগ ঘ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 3 করে। তোমাদেরকে এত কটা প্রশ্ন আমি করাচ্ছি এই কারণে যে তোমাদের যাতে সাজেশনটা তোমাদের ভালো মতো তোমরা করতে পারো এবং এখান থেকে তোমরা অনেক কটা প্রশ্ন যাতে কমন পেতে পারো। তারপরে দেখো, এই যে প্রথম প্রশ্ন কি আছে, সৌরজগতের অন্যান্য গ্রহের মধ্যে একমাত্র পৃথিবী জীবকুলের আবাসস্থল। বক্তব্যটির সপক্ষে 3টি যুক্তি দাও। অথবাটা আমি পরে প্রশ্নটা আলোচনা করছি। দেখো, প্রথম যে প্রশ্ন আছে তার উত্তর তোমরা লিখবে, সৌরজগতে পৃথিবী ছাড়া আর অন্য কোনো গ্রহে জীবন বিকাশের অনুকূল পরিবেশ গড়ে ওঠেনি। পৃথিবীতেই একমাত্র জীবনের অপরিহার্য বিষয় জল, অক্সিজেন, সূর্য থেকে পরিমিত দূরত্বে অবস্থান বিষয়গুলি বর্তমান আছে। সৌরজগতে একমাত্র পৃথিবীতে জীবের আবাসস্থল হওয়ার কারণ দিয়ে প্রথম পয়েন্ট দিবে পৃথিবীর অবস্থান। পৃথিবী সূর্য থেকে একটি নিরাপদ দূরত্বে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার অবস্থান করছে, যা সূর্য থেকে খুব কাছেও নয় আবার খুব বেশি দূরেও নয়। পরের পয়েন্ট দেবে পৃথিবীর পরিমিত উত্তাপ। পৃথিবী সূর্য থেকে নিরাপদ দূরত্বে থাকার কারণে পৃথিবীর গড় উষ্ণতা 8 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস থাকে, যা মানুষ তথা সমগ্র জীবের বেঁচে থাকার পক্ষে অনুকূল। পরের পয়েন্ট দেবে পৃথিবীর গতি। পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির জন্য দিনরাত্রি ও ঋতু পরিবর্তন ঘটছে। এর ফলে মানুষের থাকার পরিবেশ, চাষাবাদ ও অন্যান্য কাজকর্ম উপযোগী পরিবেশ গড়ে উঠেছে। পরের পয়েন্টে পৃথিবীর ভর ও অভিকর্ষ বল দিয়ে লিখবে, পৃথিবীর ভর ও অভিকর্ষ বলের কারণে পৃথিবীতে মানুষ, জীব, উদ্ভিদের প্রয়োজনীয় অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন গ্যাসগুলি পৃথিবীকে আবরণ করে রেখেছে। পরের পয়েন্ট দেবে জলের অস্তিত্ব দিয়ে লিখবে, একমাত্র পৃথিবীতে জলের অস্তিত্ব আছে ও এখানে বাড়িচক্র বা হাইড্রোলজিক্যাল সার্কেল সংঘটিত হয়, যা জীবন ধারণের প্রধান শর্ত। এবার অথবা দিয়ে যে প্রশ্নটা সেখানে ছিল সেই প্রশ্নটা একবার দেখে নিই। জিওডের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। তো এর উত্তরে তোমরা কি লিখবে? উত্তর লিখবে, পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো হলেও পৃথিবীকে একটি আদর্শ অভিগত গোলক বলা যায় না। তার কারণ হলো সমুদ্রতল, পাহাড়, পর্বত এবং মালভূমি ভূপৃষ্ঠকে উঁচু নিচু ঢেউ খেলানো এবং বন্ধুর রূপ দান করেছে। হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম অংশ, আর প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রতলে অবস্থিত মারিয়ানা খাত হল পৃথিবীর নিম্নতম অংশ। অর্থাৎ পৃথিবীর বন্ধুরতার প্রসার হলো প্রায় 20 কিলোমিটার। পৃথিবী পৃষ্ঠের উঁচু নিচু জায়গাগুলির অবস্থান সত্ত্বেও পৃথিবীর আকৃতি গোলকের মতো নয়। পৃথিবী একটি বিশাল গোলক হওয়ায় তার গায়ে পাহাড়, পর্বত, নদী, সাগর প্রভৃতি থাকা সত্ত্বেও পৃথিবী পৃষ্ঠ বেশ মসৃণ। কমলালেবু বা নাশপাতের সঙ্গে পৃথিবীর আকৃতি কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর আকৃতিকে অন্য কোনো আকৃতির সঙ্গে মেলানো যায় না। তাই বলা হয় যে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতোই, যাকে ইংরেজিতে বলা হয় জিওড। এবার চলে আসছি 4.2-এ। দেখো, 3টি বিষয়ের ভিত্তিতে পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির মধ্যে
পার্থক্য নিরূপণ করো। অথবা প্রশ্নটা পরে আসছি। তো 3টি বিষয় বলেছে। প্রথম বিষয় হচ্ছে সংজ্ঞা। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে আবর্তনকে আহ্নিক গতি বলে, আর পৃথিবী সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে একবার পরিক্রমণকে বার্ষিক গতি বলা হয়। আমাদেরকে আবর্তন বা পরিক্রমণ গতি বা এখানে আহ্নিক এবং বার্ষিক গতির পার্থক্য বলতে চেয়েছে। অপর নাম আহ্নিক গতির আরেক নাম আবর্তন গতি, বার্ষিক গতির আরেক নাম পরিক্রমণ গতি। সময়ের নিয়ে পার্থক্য। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে একবার আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, আর পৃথিবী সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। ফলাফলের পার্থক্য। আহ্নিক গতির ফলে দিনরাত হয়ে থাকে, বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়ে থাকে। এবার অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল একবার দেখে নিই প্রশ্নটা। ঋতু পরিবর্তনের ক্ষেত্রে পৃথিবীর অক্ষের হেলানো অবস্থানের প্রভাব সর্বাধিক, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। সেই উত্তরটা তোমরা লিখবে। পৃথিবীর সূর্য পরিক্রমণের সময় পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। এই হেলানো অবস্থানের জন্য এই পৃথিবীতে উত্তাপের তারতম্য ঘটে, কারণ সূর্যের রশ্মি সর্বত্র পৃথিবীর ওপর সমানভাবে পড়ে না, যার ফলে ঋতু পরিবর্তন দেখা যায়। ব্যাখ্যা। পৃথিবীর যে অংশ সূর্যের দিকে হেলে থাকে সেই অংশটি সূর্যের কাছাকাছি হওয়ার জন্য সূর্যকিরণ লম্বা হয়ে পড়ে, আর অপর অংশটি দূরে হওয়ার কারণে তির্যকভাবে সূর্যরশ্মি পড়ে। লম্বভাবে পড়া রশ্মি পৃথিবীর ওই অংশকে বেশি গরম করে, অপরদিকে তির্যকভাবে পড়া রশ্মি কম করে। এইভাবে উত্তাপের তারতম্য ঘটে, ঋতু পরিবর্তনে সাহায্য করে। চলে আসছি পরের প্রশ্ন 4.3। প্রচলিত ও অপ্রচলিত শক্তির উৎসের মধ্যে 3টি পার্থক্য নিরূপণ করো। তো দেখে নাও পার্থক্যটা। সংজ্ঞাগত পার্থক্য। শক্তি উৎপাদনের জন্য যেসব উৎসগুলি মানুষ বহুদিন ধরে ব্যবহার করে আসছে, অর্থাৎ শক্তির উৎস হিসাবে যেগুলির প্রচলন বেশি সেগুলো প্রচলিত বা চিরাচরিত উৎস বলে। আবার অন্যদিকে শক্তির যেসব উৎসগুলি বিশ্বের জনপ্রিয় নয়, অর্থাৎ পৃথিবীতে শক্তি উৎপাদনে এমন কতগুলি উৎস আছে যেগুলো বহুল ব্যবহার এখনও শুরু হয়নি, এই ধরনের উৎসগুলিকে শক্তি অপ্রচলিত বা অচিরাচরিত উৎস বলা হয়। এবার উৎসগত পার্থক্য দেখব। প্রচলিত শক্তির উৎসগুলি হলো খনিজ তেল, কয়লা ও প্রাকৃতিক গ্যাস প্রভৃতি। অপ্রচলিত শক্তির উৎসগুলি হলো সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপীয় শক্তি, জোয়ার ভাটার শক্তি, জৈব গ্যাস ইত্যাদি। এবার প্রকৃতিগত পার্থক্য। প্রচলিত শক্তির উৎসগুলি গচ্ছিত, ক্ষয়িষ্ণু বা অপুনর্ভব সম্পদ, আর অন্যদিকে অপ্রচলিত শক্তির উৎসগুলি অফুরন্ত বা প্রবাহমান সম্পদ। এবার পরিমাণগত পার্থক্য দেখব। প্রচলিত শক্তির উৎসগুলির পরিমাণ সীমিত হওয়ায় ব্যবহারের ফলে একদিন নিঃশেষ হয়ে যাবে, আর অপ্রচলিত শক্তির পরিমাণ অফুরন্ত, যা কখনোই নিঃশেষ হবে না। এবার অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল প্রশ্নটা একবার দেখে নিই। সম্পদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো সেটা আমরা দেখে নেব তার উত্তরগুলো। তো উত্তর লিখবে সম্পদের বৈশিষ্ট্যগুলি নিচে উল্লেখ করা হলো। দিয়ে প্রথম পয়েন্ট দিবে উপযোগিতা, দিয়ে লিখবে যেসব বস্তু বা উপকরণের উপযোগিতা আছে তাদের সম্পদ বলে গণ্য করা হয়, যেমন খাদ্য, বাসস্থান, মানুষের উদ্ভাবনী শক্তি প্রভৃতি। তারপর পয়েন্ট দিবে কার্যকারিতা, দিয়ে লিখবে আমরা কোনো কিছুকে তখনই সম্পদ বলে বিবেচনা করি যখন সেটি মানুষের কোনো না কোনো প্রয়োজন বা অভাব মেটাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করে, যেমন কয়লা সম্পদ নয়, কয়লার চাহিদা পূরণের ক্ষমতাই সম্পদ। সি নম্বর দেখো সার্বজনীন চাহিদা। সম্পদ তাকেই বলা হয় যার ব্যাপক বা সার্বজনীন চাহিদা আছে, যেমন জল, বায়ু, খনিজ তেল ইত্যাদি। মানুষের কাছে যার চাহিদা নেই তাকে সম্পদ বলে গণ্য করা হয় না। পরের পয়েন্ট দিবে সীমিত সরবরাহ। সম্পদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তার সীমিত যোগান। অবশ্য কোনো কোনো সম্পদ অফুরন্ত হয়, যেমন নদীর জল, কিন্তু দীর্ঘ সময়ের বিচারে প্রাকৃতিক সম্পদের যোগান সীমাবদ্ধ, যেমন খনিজ সম্পদ। তারপর পয়েন্ট দেবে ক্ষয়শীলতা। সম্পদের একটি প্রধান বৈশিষ্ট্য তার ক্ষয়শীলতা বা বিলোপ প্রবণতা, যেমন ক্রমাগত ব্যবহারের ফলে কয়লার পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে। এবার দেখো নম্বর বিভাগ তে আমরা চলে আসছি, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 5 করে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি কিন্তু তোমাদের জন্য অনেক কটা প্রশ্নই নিয়ে এসেছি তোমাদের সুবিধার্থে। তো প্রথম যে প্রশ্ন আছে, পৃথিবীতে প্রাণের বিকাশ কেন ঘটেছে, তার উত্তর তোমরা কি লিখবে? তার উত্তর লিখবে এই বিরাট মহাবিশ্বে আমাদের জ্ঞাতব্যে একমাত্র পৃথিবী প্রাণের সৃষ্টি হয়েছে। তবে কেন পৃথিবীতেই এমন ঘটলো তা জানতে হলে আমাদের বুঝে নিতে হবে পৃথিবীর গঠন, সূর্য থেকে দূরত্ব, আরও অনেক কিছু। এই পৃথিবীতে অনেক কিছুরই সমাহার রয়েছে। বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল, এই 3টি মণ্ডলকে ধারণ করে সৃষ্টি হয়েছে প্রাণ। এবার প্রথম পয়েন্টে বায়ুমণ্ডল। এই পৃথিবীকে বেষ্টন করে রয়েছে বায়ুমণ্ডল।
প্রায় পৃথিবীপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত উচ্চতা জুড়ে বায়ুমণ্ডলের অবস্থান। জীবমণ্ডলের বেঁচে থাকার জন্য সবকটির ভূমিকা রয়েছে, তবে তাদের মধ্যে প্রাথমিক স্তরের অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের গুরুত্ব সর্বাধিক। প্রাণের সৃষ্টির মূল উপাদান নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদির উপস্থিতি প্রাণের বিকাশে অন্যতম ভূমিকা পালন করছে। আবার এর ঠিক উপরের স্তরে রয়েছে ওজোন গ্যাসের চাদর, যা সূর্য থেকে আগত ক্ষতিকারক ইউভি রশ্মিকে পৃথিবীপৃষ্ঠে এসে পৌঁছাতে বাধাদান করে, যা প্রাণের বিকাশে বিশেষভাবে সহায়ক। এরপরে যা কথা বলতে হয় তা হলো গ্রিন হাউসের গ্যাসের চাদর। এই বিশ্বে ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে ভারসাম্য মাত্রায় গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি সূর্য থেকে আগত তাপশক্তিকে সম্পূর্ণরূপে বিকীর্ণ হতে বাধা দেয়, যা পৃথিবীকে শীতল হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। তারপরে পয়েন্ট হচ্ছে বায়ুমণ্ডল। জলের উপর নাম জীবন। জল ছাড়া প্রাণ ধারণ অসম্ভব, তাই বিশ্বে প্রাণের অস্তিত্বের পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ বায়ুমণ্ডলের উপস্থিতি। তারপর পয়েন্ট দেবে শিলামণ্ডল। গোটা জীবজগতের এক বিশাল অংশকে ধারণ করে আছে, যা তাই শিলামণ্ডল। তার সঠিক মাত্রায় উপস্থিতি জীবজগতের বেঁচে থাকার অন্যতম রসদ। ভারসাম্য উষ্ণতা। এই মণ্ডলগুলি ছাড়াও পৃথিবীতে প্রাণের বিকাশের আরও একটি গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীর ভারসাম্য তাপমাত্রা। সূর্য থেকে পৃথিবীতে এমন একটি দূরত্বে অবস্থান করছে যেখানে না মাত্রাতিরিক্ত শীতলতা না মাত্রাতিরিক্ত উষ্ণতা রয়েছে, ফলত এই ভারসাম্য তাপমাত্রা প্রাণ ধারণের পক্ষে আদর্শ। এবার দেখো পরের প্রশ্ন, সম্পদ সংরক্ষণের সম্ভাব্য উপায়গুলি লেখো। এটা দেখো অথবা দিয়ে করা হয়েছে। উত্তর লিখবে, সংজ্ঞা লিখবে প্রথমে। ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ ও দীর্ঘস্থায়ী উন্নতির উদ্দেশ্যে প্রাকৃতিক সম্পদকে মিতব্যয়ীভাবে যথোপযুক্ত ও বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার, অপচয় রোধ, রক্ষণাবেক্ষণ ও দূষণের কবল থেকে রক্ষা করাকে সম্পদের সংরক্ষণ বলা হয়। অধ্যাপক জিমারম্যান বলেছেন যে ভাবি প্রজন্মের জন্য ভোগের নিয়ন্ত্রণকে সংরক্ষণ বলে। সম্পদের প্রকৃতি, প্রয়োজন, প্রয়োগ, চাহিদা, পরিবেশ অনুযায়ী সম্পদ সংরক্ষণের পদ্ধতি বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে, যেমন সম্পদের অপচয় বা ধ্বংসরোধ। সম্পদ সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ উপায় হলো এর অপচয় রোধ করা। সম্পদ উৎপাদনের সময় এর একটা বড় অংশ অপচয় হয়ে যায়, যেমন তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে চাহিদার তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদিত হলে প্রকৃতপক্ষে কয়লা বা খনিজ তেলের অপচয় ঘটে। প্রবহমান সম্পদের ব্যবহার বৃদ্ধি। সঞ্চিত বা গচ্ছিত সম্পদের পরিবর্তে প্রবহমান সম্পদের ব্যবহার করলে সম্পদের সংরক্ষণ করা যায়, যেমন বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা ব্যবহারের পরিবর্তে সৌরশক্তি, জলপ্রবাহ, বাতাস, ভূতাপ শক্তি প্রভৃতি প্রবহমান সম্পদ ব্যবহার করলে গচ্ছিত সম্পদ সংরক্ষণ করা যায়। পরের পয়েন্ট দিবে, সম্পদের উৎপাদন ও ভোগের মধ্যে সমতা রাখা। কোনো সম্পদের সামগ্রিক উৎপাদনের তুলনায় যদি তার ব্যবহারের পরিমাণ বেশি হয়, তখন স্বাভাবিকভাবেই ওই নির্দিষ্ট সম্পদের পরিমাণ নিঃশেষিত হতে থাকবে। যেমন কাষ্ঠ সম্পদের ব্যবহার বৃদ্ধি ও নতুন বনভূমির সৃষ্টির পরিমাণ কম হওয়ার ফলে পৃথিবীতে বনভূমির পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে। এই কারণে সম্পদের উৎপাদন ও তার ব্যবহারের মধ্যে সমতা থাকা প্রয়োজন। বিজ্ঞানসম্মত ব্যবহার। উন্নত প্রযুক্তি ও কারিগরি জ্ঞান ব্যবহার করে সম্পদ ব্যবহার করলে সম্পদ সংরক্ষণ করা সম্ভব। যেমন বর্তমানে জাপান, ফ্রান্স ইত্যাদিতে গাড়ি তৈরির কৌশল পরিবর্তন করা হচ্ছে খনিজ তেল, ডিজেল প্রভৃতি সম্পদকে সংরক্ষণ করার জন্য। সচেতনতা বৃদ্ধি। সম্পদ সংরক্ষণে মানুষের মধ্যে সচেতনতা আনার মাধ্যমে সম্পদ সংরক্ষণ করা সম্ভব। এটি সম্পদ সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেমন সরকারি বার্তার মাধ্যমে জনগণের কাছে পৌঁছানো বা বর্তমানের জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণকে সচেতন করা। এছাড়াও আরও সম্ভাব্য উপায় উল্লেখ করা যায়, যেমন পরিকল্পনা মাফিক আমদানির মাধ্যমে সম্পদ সংরক্ষণ, গচ্ছিত সম্পদের পরিকল্পনা মাফিক ব্যবহার, সম্পদ সংরক্ষণে সাধারণ মানুষের অংশগ্রহণ, নতুন আইন প্রণয়ন, সম্পদ সংরক্ষণ ইত্যাদি। তো এরপরে আমরা চলে আসবো বিভাগ। দেখো তোমাদের যে বিভাগ চ আছে সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং। ভারতের রেখা মানচিত্রের নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। দেখো কি কি আসতে পারে। উত্তর পূর্ব ভারতের একটি তৈল উত্তোলক কেন্দ্র, পশ্চিমের একটি তৈল সংশোধনাগার, দক্ষিণ ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র, ভারতের বৃহত্তম লিগনাইট খনি, পূর্ব ভারতের একটি আকরিক লোহা উত্তোলক স্থান। এইরকম কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। তো এই গেল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের
ভূগোলের সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি আরও এক সেট প্রশ্ন দরকার হয় অবশ্যই তোমরা কমেন্ট লিখে জানাবে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো মন দিয়ে প্র্যাকটিস করো এবং তোমাদের যে সিলেবাসগুলো আছে সেটা বইটা খুঁটিয়ে পড়ো। আশা করি তোমাদের 100% সাফল্য নিশ্চিত। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।